আচ্ছা, আজকে আমরা দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টারের শেষের পার্টের দিকে চলে এসেছি। আজকে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে আবর্ত গতিশক্তি বা রোটেশনাল কাইনেটিক এনার্জি। তো ব্যাপারটা কি জিনিস? আমরা জানি নর্মালি, ধরো এটা একটা কোনো সমতল, এখানে একটা বস্তু আছে এম ভরের বস্তু, ইউ বেগে যদি গতিশীল হয়, তখন ইউ বেগে রৈখিকভাবে যদি গতিশীল হয়, তখন বলতে পারি আমরা তার ক্ষেত্রে একটা লিনিয়ার বা রৈখিক গতিশক্তি সৃষ্টি হয়। তার ফর্মুলা হচ্ছে ই কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটা আমরা পড়েছি। কিন্তু যদি বস্তুটা কোনো অক্ষের চারিদিকে ঘোরে, যেমন এখানে দেখতে পাচ্ছি অলরেডি আঁকা হয়ে গেছে, এটা হচ্ছে এবি একটা অক্ষ, এটা হচ্ছে একটা পি কিউ আর একটা দৃঢ় বস্তু। হ্যাঁ, সেটা হচ্ছে এবি অক্ষের চারিদিকে ওমেগা, এরকম ভাবে ওমেগা কৌণিক বেগে যদি ঘোরে, তাহলে সেক্ষেত্রে পি কিউ আর বস্তুটার পার্টিকুলার কোনো লিনিয়ার ভেলোসিটি নেই, অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে। মানে এখানে সব লিনিয়ার টার্মগুলো অ্যাঙ্গুলার টার্মে কনভার্ট করবে। তাহলে তখন নিশ্চয়ই তার ক্ষেত্রে যে গতিশক্তিটা হবে সেটা আবর্ত গতিশক্তি। তার ফর্ম সেটা কি হবে, সেটাই আমাদের আজকে আলোচ্য বিষয়। ওকে, দেখা যাক। যেমন ধরো লিখলাম যে ধরি পি কিউ আর একটি দৃঢ় বস্তু, একটি দৃঢ় বস্তু যেটা কৌণিক বেগ কত, এটা হচ্ছে কৌণিক বেগ হচ্ছে ইকুয়াল টু ওমেগা, ঘূর্ণন অক্ষ, ঘূর্ণন অক্ষ ইকুয়াল টু এবি। এবং পিকিউআর যে বস্তুটা আছে, যে বস্তুটা আছে বিস্তৃত বস্তুটা, সেটা অনেকগুলো বিন্দু বস্তু সমষ্টি। সেটা হচ্ছে এম ওয়ান, এম টু, এম থ্রি, এরকম ভাবে অনেকগুলো অসংখ্য বিন্দু ভরের সমষ্টি ধরা যেতে পারে। এবার যেহেতু বস্তুটা দৃঢ়, এটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু বস্তুটা এই পিকিউআর বস্তুটা খুব দৃঢ় বস্তু, সুতরাং এম ওয়ান, এম টু, এম থ্রি, এম ফোর, এম ফাইভ, এই যতগুলো যা কণাগুলো আছে প্রত্যেকের কৌণিক বেগ কিন্তু সমান হবে। প্রত্যেকের কি হবে? কৌণিক বেগ ওমেগা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সমান। এবার ধরি, এবার ধরলাম এম ওয়ান কণার, এম ওয়ান কণার রৈখিক বেগ, রৈখিক বেগ ধরে নিয়েছি ভি ওয়ান। তাহলে ওদের ভি ওয়ান সমান কি লিখতে পারি? ভি ওয়ান সমান হচ্ছে ওমেগা ইন্টু আর ওয়ান। সিমিলারলি এম টু কণার রৈখিক বেগ যদি ভি টু হয়, তাহলে ভি টু সমান কি লিখতে পারি? ওমেগা ইন্টু আর। একই রকম ভাবে এম থ্রি কণার রৈখিক ভরবেগ, রৈখিক বেগ যদি ভি থ্রি হয়, তাহলে ভি থ্রি ইকুয়াল টু কত হবে? ওমেগা আর থ্রি। এরকম ভাবে চলবে। এবার আমি কি করব, এম ওয়ান কণার কি লিখবো? এম ওয়ান কণার রৈখিক গতিশক্তি বা গতিশক্তি লিখছি আপাতত, গতিশক্তি। এটা আমরা কি লিখলাম আপাতত, এই আগে বার করেছি হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ওয়ান ভি ওয়ান এর স্কোয়ার। ভি ওয়ান এর দিকে যদি ওমেগা আর ওয়ান পুট করি, তাহলে কি হবে? ইকুয়াল টু হচ্ছে হাফ এম ওয়ান ওমেগা আর ওয়ান এর স্কোয়ার। সিমিলারলি এম টু কণার গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে হাফ এম টু ওমেগা আর টু স্কোয়ার। এম থ্রি কণার গতিশক্তি ইকুয়াল টু হাফ এম থ্রি ওমেগা আর থ্রি স্কোয়ার। অতএব আমি বলতে পারি এবার সমগ্র বা পি কিউ আর বস্তুটির, বস্তুটির আবর্ত গতিশক্তি, আবর্ত গতিশক্তি, তাহলে সব কণাগুলোর গতিশক্তি সমষ্টির সাথে সমান হবে। তাহলে কত হবে? হাফ এম ওয়ান ওমেগা আর ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ওমেগা আর টু স্কোয়ার প্লাস হাফ এম থ্রি ওমেগা আর থ্রি স্কোয়ার প্লাস চলতে থাকবে। তাহলে ইকুয়াল টু এখানে কি কি কনস্ট্যান্ট আছে দেখো। এখানে ওমেগা কনস্ট্যান্ট, হাফ কনস্ট্যান্ট। তাহলে ওমেগা, হাফ ওমেগা সামেশন অফ এম আই আর আই স্কোয়ার, আই ইকুয়াল টু ওয়ান টু এন লিখতে পারবো, আই লিখতে পারবো, আই।
আই থাকে। তাহলে এই টার্মটা ভালো করে লক্ষ্য করে দেখো তো দেখি, এই টার্মটা আমরা চেনা চেনা লাগছে না? এই টার্মটা কিন্তু কি জড়তার ভ্রমণ, সরি আগে এখানে তোমার স্কোয়ার ছিল, তো এখানে স্কোয়ার হবে, এটা এটা ওমেগা স্কোয়ার, এটা ওমেগা স্কোয়ার, এটা ওমেগা স্কোয়ার, এটা আমাদের বললাম হচ্ছে। তাহলে আলটিমেটলি সেটা কি হবে, হাফ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জড়তা ভ্রমক আই, মোমেন্ট অফ ইনারশিয়া, হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, এটার সাথে যদি কম্পেয়ার করি হাফ এম ভি স্কোয়ার, তাহলে আমরা আগে আলোচনা করেছি যে রৈখিক গতির ক্ষেত্রে ভরের যা ভূমিকা, আবর্ত গতির ক্ষেত্রে সেই ভরের ভূমিকাটা রিপ্লেস হয়ে কিসে আসে, জড়তার ভ্রমকের ক্ষেত্রে কনভার্ট হয়, আই হয়। আর ভি ভি ছিল রৈখিক বেগ, এখানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ। সিম্পলি সেভাবেও আমরা এটা ডিনোট করতে পারি যে আবর্ত গতির ক্ষমতা কত হবে, হাফ আই ওমেগা স্কোয়ার। এবার আমরা আলোচনা করব আবর্ত গতির ক্ষেত্রে ক্ষমতার রাশিমালা কি। তার আগে কিছু টার্ম আমি আগেও বলেছি, এখন আবার একটু রিপিট করছি। যেমন হচ্ছে রৈখিক লিখলাম একটা, একটা লিখলাম আবর্ত। রৈখিক গতির ক্ষেত্রে ভরের ভূমিকায় রিপ্লেস করছে জড়তা ভ্রমক আই। রৈখিক বেগের ক্ষেত্রে এটা হচ্ছে ওমেগা। ত্বরণের ক্ষেত্রে এটা হয়ে যায় আলফা। সরণের ক্ষেত্রে এটা হয়ে যায় থিটা। টাইমটা সেম থেকে যায়। তারপরে তোমার বল, যেটা ফোর্স, সেটা টানছে, সেটা এখানে তোমার টাউ বা টর্ক দিয়ে রিপ্লেস হয়। এই জিনিসগুলো রিপ্লেস হয়। তা একটা জিনিস আমরা দেখেছিলাম যে আমাদের যেটা পড়বো এখানে আবর্ত গতির ক্ষেত্রে ক্ষমতার রাশিমালা বার করবো, তাই তো? তাকে আবর্ত গতিটাকে রৈখিক গতির ক্ষেত্রে ক্ষমতার রাশিমালা কি হয় সেটা দেখি। তাহলে ক্ষমতা আমরা পড়েছিলাম, ক্ষমতা সমান হচ্ছে কি, কার্যবায় সময়, কার্যবায় সময়। কার্য সমান আমরা পড়েছিলাম নর্মালি যদি বলা হয় বল গণিত সরণ বাই সময়। এবার এই সরণ বাই সময় যে টার্মটা, সেটা ভেলোসিটি বলতে পারি, তখন হচ্ছে বল গণিত বেগ। এটাকে এফ দিয়ে ডিনোট করি, এটাকে ভি দিয়ে ডিনোট করি, ক্ষমতাকে ভি দিয়ে ডিনোট করি, তখন পাই আমরা পি সমান হচ্ছে এফ ইন্টু ভি। এটা আমাদের আগে পড়েছিলাম। মানে রৈখিক গতির ক্ষেত্রে টার্মটা কিছু কিছু টার্ম চেঞ্জ হবে, যেমন হচ্ছে বলের টার্মটা চেঞ্জ হবে। বলের ক্ষেত্রে কি হবে, তোমার টর্ক লিখতে হবে বলের জায়গায়। তারপর সরণের ক্ষেত্রে থিটা লিখতে হবে, সময়ের ক্ষেত্রে সময় থেকে যাবে। এরপর রৈখিক গতি, সরি আবর্ত গতির ক্ষেত্রে ক্ষমতা সমান হচ্ছে টর্ক গণিত কৌণিক সরণ বাই সময় ইকুয়াল টু টাউ ইন্টু থিটা বাই টি। থিটা বাই টিটা কি, কারণ মানে তোমার ওমেগা জানো তোমরা, ইকুয়াল টু টাউ ইন্টু ওমেগা। তাহলে এটা হয়ে গেল কি, এটার সাথে সিমিলারিটি আছে। বলের জায়গায় দেখো এখানে দেখো, ভালো করে লক্ষ্য করো, বলের ভূমিকার জায়গায় টর্ক, এটার জায়গায় টাউ, তারপরে থিটার জায়গায় তোমার বেগ, ভেলোসিটির জায়গায় ওমেগা, লিনিয়ার ভেলোসিটির জায়গায় অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। এই ঠিক, আর কিছুই না। এবার আমরা দেখবো কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ পড়ার আগে আমাদের রৈখিক ভরবেগ সম্বন্ধে একটু আগে যদি রিভিশন করি তাহলে খুব ভালো হয়। রৈখিক ভরবেগকে আমরা লিনিয়ার মোমেন্টাম বলে দিয়ে আলোচনা করেছিলাম। রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগকে জেনারেলি পি দিয়ে নিয়োগ করা হয়, রৈখিক ভরবেগকে কৌণিককে হচ্ছে তোমার এল দিয়ে প্রকাশ করা হয়। দুটি হচ্ছে ডিফারেন্ট কোয়ান্টিটি। রৈখিক ভরবেগ হচ্ছে রৈখিক ভর ইন্টু রৈখিক বেগ, সিম্পল। তাহলে কোনো বস্তুর ভর এবং বেগ, এই দুই রাশির গুণফল দিয়ে যে রাশিটা তৈরি হচ্ছে, যে রাশিটা কোনো বস্তুর মধ্যে গতীয় ধর্মের সৃষ্টি করছে, গতীয় ধর্মটা কি, রৈখিক গতীয় ধর্ম সৃষ্টি করছে, তাকে বলা হয় রৈখিক ভরবেগ। সিম্পলি হচ্ছে তার রাশিমালা হচ্ছে ভর গণিত রৈখিক বেগ। হ্যাঁ, একক তাহলে হবে কেজি মিটার পার সেকেন্ড। সিমিলারলি কোনো বস্তুর যদি ভর, এটা একটা কোনো বস্তু, এটা বস্তু সাপোজ ধরলাম, সাপোজ ভর, রৈখিক বেগ হচ্ছে ভি,
আর কৌণিক বেগ হচ্ছে যদি ওমেগা হয়, তাহলে ভর টার্মটার জায়গায় তোমার জড়তা ভ্রামক টার্ম কাজটা কাজে লাগবে, জড়তা ভ্রামকটা কাজে লাগবে। জড়তা ভ্রামক ইকুয়াল টু আই ধরে যদি দিই, তাহলে সিমিলারলি তাহলে কৌণিক ভরবেগ এর ইকুয়াল টু কি হবে, আই ইন্টু ওমেগা হবে। এই আর কিছুই না, এই হচ্ছে ব্যাপার। তাহলে সংজ্ঞাটা কি হতে পারে, কোনো অক্ষের সাপেক্ষে কোনো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক এবং কৌণিক বেগ একত্রে কোনো ঘূর্ণনশীল বস্তুতে যে গতি ধর্মের সৃষ্টি করে তাকে ওই অক্ষের সাপেক্ষে বস্তুটির কৌণিক ভরবেগ বলা হয়। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে অক্ষটা, বারে বারে বলা হয়েছে যে আবর্ত গতির ক্ষেত্রে অক্ষ খুব ইম্পর্টেন্ট। অক্ষ চেঞ্জ হয়ে গেলে কিন্তু কৌণিক ভরবেগ কিন্তু চেঞ্জ হতে পারে, হয়। কারণ সেটা আই আই কারণ কেন হয়, কারণ আই এর উপর ডিপেন্ড করে, আই চেঞ্জ হয় অক্ষের রেসপেক্টে, তাই জন্য। তো যাই হোক, তাহলে কৌণিক ভরবেগের একক কি হবে, তাহলে এটার ইউনিট কি হবে, তার ইউনিট হচ্ছে আমরা জানি, তাহলে এইখান থেকে বলতে পারবো এটা ইউনিট ইন্টু এটার ইউনিট। তাহলে এটার ইউনিট হচ্ছে এমআর স্কোয়ার মানে কেজি ইন্টু মিটার স্কোয়ার। ওমেগার হচ্ছে কত, ওমেগা মানে হচ্ছে তোমার তোমার ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ, তার একক হচ্ছে ভি বাই আর। রৈখিক বেগ হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড বাই আর। আর তো না, এখানে আর হচ্ছে মিটার, ঠিক আছে। ওমেগা ইকুয়াল টু হচ্ছে তোমার ভি বাই আর। এখান থেকে যে তোমার ওমেগা ইকুয়াল টু হচ্ছে ভেলোসিটি ইউনিট বাই আর হচ্ছে মিটার মানে দূরত্বের ইউনিট। যাই হোক, তাহলে এটা কাটলে কি হবে, ইকুয়াল টু হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হয়ে গেল এই সাইন সিপিএস হয়ে যাবে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1 বাই কেজি। কিন্তু ব্যাপার, তো মাত্রা কত হবে, মাত্রা আমি এই একক থেকে সহজভাবে বলবো, ভরের মাত্রা ইন্টু এল স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস 1, টি পাওয়ার মাইনাস 1 হয়ে গেল তার মাত্রা। বেশ, এবার দেখবো আমরা রৈখিক ভরবেগ এবং কৌণিক ভরবেগ করবো। রৈখিক ভরবেগ ও কৌণিক ভরবেগ এর মধ্যে কি দেখেন, রৈখিক কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আই ওমেগা একটু আগে নিতাম আমরা, আর আই ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ এম আই আর আই স্কোয়ার। সেই সেন্সে এল ইকুয়াল টু আমি এটা ইকুয়াল টু লিখতে পারি সামেশন অফ এম আই আর আই স্কোয়ার ইন্টু ওমেগা ইকুয়াল টু লিখতে পারি সামেশন অফ, এবার ওমেগা তখন হচ্ছে ভি বাই আর, ওমেগার সমান যদি ভি বাই আর হয়, তাহলে আমি এখানে তার সাথে যদি আর মাল্টিপ্লাই করি, তাহলে এটার সাথে আর মাল্টিপ্লাই করলে আর স্কোয়ার মাল্টিপ্লাই করলে তাহলে থাকবে কি ই আর। সেই সেন্সে এম আই আর আই ই আই এই টার্মটা লিখতে পারি, ঠিক আছে। তার মানে এই সব একটা যদি তোমার পার্টিকুলার একটা বিন্দু ভর হয়, তার ক্ষেত্রে এই ফর্মুলা হচ্ছে এম ই আর। এটা আমাদের দেখবে আমাদের নিউক্লিয়াস যখন চ্যাপ্টারটা পড়বো তখন বোর্ডের কার্যতে এটা কাজে লাগবে, এল ইকুয়াল টু কাজে লেগেছে বা পরবর্তী কিছু লাগবে ভালো করে। যাই হোক, তাহলে আমি লিখতে পারি এল ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ আর আই আই ক্রস এম আই ই আই। এটা লিখলাম, একটু সাজিয়ে লিখতে পারি, ঠিক আছে। আর এই জিনিসটা হচ্ছে রৈখিক ভরবেগ, তাই না। তাহলে এল ইকুয়াল টু লিখতে পারি সেই ক্ষেত্রে এল ইকুয়াল টু আর ক্রস, that is very very important, is equal to r plus
এবার যেটা দেখবো আমরা সেটা হচ্ছে কৌণিক ভরবেগ ও টর্কের মধ্যে সম্পর্ক। কৌণিক ভরবেগ ও টর্কের মধ্যে সম্পর্ক কিরকম? তাহলে টার্মগুলো যদি বলা হয় কিছু কিছু টার্ম আছে, যেমন কোনো একটা বস্তু, হ্যাঁ, তোমার ওমেগা 1 কৌণিক বেগ নিয়ে ঘুরতে শুরু করলো, 2 মাস সময় পর তার কৌণিক বেগ হলো ওমেগা 2 বাড়লো, তাহলে কৌণিক ত্বরণ আলফা ইকুয়াল টু লিখতে পারি ওমেগা 2 মাইনাস ওমেগা 1/t। আলফা নিশ্চয়ই কি আর লিখতে হবে না, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, ওমেগা 1 হচ্ছে প্রাথমিক কৌণিক বেগ, ওমেগা 2 হচ্ছে অন্তিম কৌণিক বেগ। আবার আমরা টর্ক টাও সমান হচ্ছে কি জানি, আই ইন্টু আলফা জানি। তাহলে আমি বলতে পারি টাও ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু আলফা ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু ওমেগা 2 মাইনাস ওমেগা 1/t ইকুয়াল টু হচ্ছে আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1/t। এবার যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে টাও ইন্টু টি ইকুয়াল টু আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1, এই টার্মটা পেলাম। আমি কি বুঝতে পারছি টর্কের সাথে সময় গুণ করলে কি পাবো? আই ওমেগা কি, আই ওমেগা টার্মটা কি? আই ওমেগা কৌণিক ভরবেগ, এটা হচ্ছে অন্তিম কৌণিক ভরবেগ, এটা হচ্ছে প্রাথমিক কৌণিক ভরবেগ, এটা বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন। এটা একটু লিনিয়ার ব্যাপারের সাথে যদি তুলনা করা হয় তোমার আরো ভালো ক্লিয়ার হবে। তোমাদের মনে করছে এফ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ, এটা পেয়েছিলাম আমরা নিউটনের সূত্র থেকে। তাহলে এম এর জায়গায় লিখতে পারি এম ইন্টু v2 মাইনাস v1/t ইকুয়াল টু হচ্ছে এম v2 মাইনাস এম v1। এই টিটা যদি মাল্টিপ্লাই করি ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে কি হবে? এফ ইন্টু টি ইকুয়াল টু হচ্ছে এম v2 মাইনাস এম v1। সিমিলারলি দেখো এইখানে এফ এর যা ভূমিকা, এখানে টাওয়ার ভূমিকা তাই সেম, এখানে টি সেম আছে। আই ওমেগা 2 হচ্ছে অন্তিম কি কৌণিক, অন্তিম কৌণিক ভরবেগ, এম ভি হচ্ছে অন্তিম রৈখিক ভরবেগ, প্রাথমিক কৌণিক ভরবেগ, প্রাথমিক রৈখিক ভরবেগ। তার জন্য এই যে জিনিসটা আমি বারে বারে বলছিলাম, এই পার্টটাতে কোনটা কি যদি ভালো করে বুঝে যাও, লিনিয়ার ব্যাপার, লিনিয়ার যতগুলো যে আমরা পড়াশোনা করেছি সেই লিনিয়ার থেকেই একগুলোর অনেকটাই চলে আসবে। ওকে, এবার যদি বলা হয় ভিক্টরের সাথে করে লাভ নাই, থাক। হ্যাঁ, এবার উপরে যে টার্মটা করবো আমরা, খুব ইম্পর্টেন্ট টার্ম, কি করবো? সেটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, যেমনটা আমি প্রত্যেকবার করি সেরকম করছি। যেমন হচ্ছে লিনিয়ারটা বুঝতে হবে, ধরো আমি ক্লাস 9-এ পড়েছিলাম আমরা যে একটা বস্তু আছে, এখানে ইয়েতে পড়েছি, আমরা 11-এও পড়েছি, ভরের বস্তু আছে, হ্যাঁ, তোমার m1 ভরের বস্তু u1 বেগে যাচ্ছে, আর একটা m2 ভরের বস্তু u2 বেগে যাচ্ছে। কিন্তু তারা কিছুক্ষণ পর তারা ধাক্কা মারলো, হ্যাঁ, ধাক্কা মারার পর m1 ভরের বস্তুটার বেগ হচ্ছে v1 হয়ে গেল, m2 ভরের বস্তুটার বেগ হচ্ছে v2 হয়ে গেল। তো এইটা হচ্ছে একটা ঘটনা। এই ঘটনার আগে এই একটা সংস্থা, এটা একটা সংস্থা ছিল, এদের রৈখিক ভরবেগ ছিল m1 প্লাস m2 u2, রৈখিক ভরবেগের সমষ্টি। সংঘর্ষের পর এদের যে রৈখিক ভরবেগের সমষ্টি সেটা হচ্ছে m1v1 প্লাস m2v2। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে? যে সংঘর্ষের আগেও যা রৈখিক ভরবেগ থাকবে পরেও তাই। যদি এখানে যদি যদি কোনো রকম এখানে আর কিছু বলার দরকার নেই, এটাই হবে। তাহলে এক্ষেত্রে যেমন রৈখিক ভরবেগটা কনজার্ভ থাকছে, সেরকম সিমিলারলি কৌণিক ভরবেগের ক্ষেত্রেও ব্যাপারটা আছে একই হবে। তাহলে আগের ক্ষেত্রে কি দেখলাম যে কৌণিক ভরবেগের টার্মটা কি? আই ইন্টু ওমেগা। তাহলে কোনো বস্তু ধরো সাপোজ আমি বলছি একটা অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তু, এটা একটা অক্ষ, সাপোজ আমি বললাম এবি অক্ষ, এই একটা বস্তু, একটা বস্তু নয়, একটা বিস্তৃত বস্তু নয়, একটা বস্তু কণা যদি বলি একটু বুঝতে সুবিধা হবে। এটা একটা ধরো সাপোজ বস্তু কণা আছে, তাহলে এটার সাপেক্ষে বস্তু কণাটার দূরত্ব প্রথমে ছিল r1, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তোমার আই ইকুয়াল টু, এক্ষেত্রে i1 কি হবে?
ইকুয়াল টু হচ্ছে m1r1 স্কোয়ার, তখন ওমেগা কোন দিক দিয়ে, ওমেগা 1 কোন দিক দিয়ে ঘুরতে হবে, তখন তার L1, L1 তো না তোমার, ঠিক আছে L1 এ ঘুরছে, L1 ইকুয়াল টু হচ্ছে I1 ওমেগা 1 হবে। এবার যদি কোনো কারণে বস্তুটার তোমার ওমেগা চেঞ্জ হয়ে যায়, কম, ধরো বেশি বা কম বেগে ঘুরতে শুরু করলো, ঠিক আছে, বা অক্ষ চেঞ্জ হয়ে গেল বা কোনো কিছু হলো, আলটিমেটলি কি হবে, আইটাও চেঞ্জ হবে, ওমেগাটাও চেঞ্জ হবে। আই চেঞ্জ হওয়া মানে হচ্ছে বস্তুর ভরও চেঞ্জ হতে পারে, এটাও মাথায় রাখতে হবে, এটাই হবে। তাহলে পরবর্তী ক্ষেত্রে সেটা ধরো সাপোজ I2 ওমেগা 2 যদি হয়ে যায়, তখন বলা হচ্ছে যে I1 ওমেগা 1 ইকুয়াল টু কিন্তু I2 ওমেগা 2 হবে। কখন, কথাটা মনে রাখতে হবে, যদি বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত না হয়। এইখানে রৈখিক ভরবেগের ক্ষেত্রে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের ক্ষেত্রে কি বলেছিলাম আমরা, বাইরে থেকে কোনো যদি এক্সটার্নাল ফোর্স কাজ না করে তবেই সে বস্তু সমষ্টির ক্ষেত্রে বা বস্তু তোমার সংস্থার ক্ষেত্রে, হ্যাঁ, রৈখিক ভরবেগের মান সংরক্ষিত থাকবে। এক্ষেত্রেও সেই একই জিনিস, টর্ক বাইরে থেকে কিন্তু প্রযুক্ত হলে হবে না। তাহলে কোনো অক্ষের সাপেক্ষে লক্ষ্যটা স্থির রেখে কোনো ঘূর্ণায়মান বস্তুর কৌণিক ভরবেগ কিন্তু সর্বদা স্থির থাকবে। আলটিমেটলি I1 ওমেগা 1 এটা হচ্ছে প্রাথমিক কৌণিক ভরবেগ, ইকুয়াল টু হচ্ছে I2 ওমেগা 2 এটা হচ্ছে অন্তিম কৌণিক ভরবেগ। এটা কিন্তু সবসময় কি থাকবে, একই থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা দিয়ে অনেক কিছু আমরা ব্যাখ্যা করতে পারবো। আমি একটা জিনিস তোমাদের এই ব্যাখ্যা করার মধ্যে অনেক কিছু জিনিস ব্যাখ্যা করতে পারি, অনেক কিছু না বলে আমি আপাতত শর্ট করে বলছি। ধরো সাপোজ একটা ব্যক্তি একটা চেয়ারে বসে আছে, ধরো সাপোজ একটা চেয়ার ঘূর্ণায়মান চেয়ার, সেটা ঘুরতে পারে অটোমেটিক। তারপর এটা একটা একটা এরকম টাইপের চেয়ার আছে মাটির উপরে, এটা এই চেয়ারটা ঘুরতে পারে অটোমেটিক। এবার এই চেয়ারের উপরে একটা ধরে সাপোজ একজন লোক বসে আছে, ঠিক আছে, তারপর একটা লোক বসে আছে, দুই হাতে দুটো ডাম্বেল দিয়ে বসে আছে, এই একটা হাতে একটা নিয়ে, ধরো সাপোজ কি করা হলো, ওই লোকটাই পায়ে করে বা বাইরে থেকে ওই লোকটাকে ঘুরিয়ে দেওয়া হলো। তাহলে ওই লোকটাকে ইনিশিয়ালি একটা টর্ক দেওয়া হলো, ইনিশিয়ালি একটা টর্ক দেওয়া হলো, ওমেগা দেওয়া হলো। এবার প্রথমে লোকটা হাত কি করলো, হাত ছাট করে, মানে দুই হাতে, হাতটা একদম স্ট্রেট করে দুই হাতে দুটো ডাম্বেল নিয়ে ঘুরছে, ভালো কথা। এবার যদি এবার যদি এটা ফার্স্ট কেস, ওই লোকটা কিন্তু আর বাইরে থেকে আমি আর এক্সট্রা আমি, ধরো সাপোজ আমি প্রথমে ওই লোকটাকে হাতে করে ঘুরিয়ে দিয়েছি, ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, এবার আমি আর বাইরে থেকে বল দেবো না। পরবর্তী ক্ষেত্রে যদি ওই লোকটার একই একই তোমার কৌণিক তোমার অক্ষ থাকে, একই বেগে, মানে একই অক্ষ নিয়ে থাকে, একই জিনিস, সেকেন্ড কেসে দেখাচ্ছি, ওই লোকটাকে আবার আঁকার চেষ্টা করছি, ঠিক আছে, সাপোজ এরকম হলো। এবার কি হলো, লোকটা হাতটা গুটিয়ে নিল, এরকম ছোট করে নিল। তাহলে তোমার কি মনে হচ্ছে, এক্ষেত্রে ওমেগা 1 ছিল এটার, ঠিক আছে, এক্ষেত্রে জড়তা ভ্রমণ ধরে নিচ্ছি আমি I1, এক্ষেত্রে জড়তা ভ্রমণ চেঞ্জ হয়েছে, সাপোজ আমি বলছি চেঞ্জ হয়েছে I2, আর এক্ষেত্রে কৌণিক বেগটাও ধরো সাপোজ আমি বলছি চেঞ্জ হয়েছে ওমেগা 2। প্র্যাকটিক্যাল কথাটা আমি আগে বলছি, প্র্যাকটিক্যালি দেখা গেছে যদি এরকম হয়, প্র্যাকটিক্যালি দেখা গেছে যদি এরকম হয়, যদি হাতটা ছোট করে নেয় এবং স্ট্রেট না করে যদি ছোট করে নেয়, তাহলে ওই ব্যাগটা বেশি বেগে ঘুরতে শুরু করবে। মানে প্র্যাকটিক্যালি দেখা গেছে যে ওমেগা 2 গ্রেটার দেন ওমেগা 1 হয়। এবার কোশ্চেন হচ্ছে কেন এরকম হয়, তার আগে বুঝি ব্যাপারটা। তাহলে লিনিয়ার, সরি, অ্যাঙ্গুলার, অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ অ্যাঙ্গুলার লিনিয়ার মোমেন্ট, অ্যাঙ্গুলার তোমার মোমেন্টাম, I1 ওমেগা 1 ইকুয়াল টু হচ্ছে I2 ওমেগা 2। ওকে, এবার কোশ্চেন হচ্ছে যে ওমেগা 1 আগে আমি জানি কত আছে, I1 আমি জানি আগে কত আছে, সেকেন্ডে আমাকে বিচার করতে হবে যে I2 ভ্যালুটা কি I1 আছে না চেঞ্জ হয়েছে, তাহলেই আমি অটোমেটিক বুঝতে পারবো যে ওমেগা 2 ভ্যালু বাড়বে না কমবে। এবার আমরা জড়তা ভ্রমণের সঙ্গে কি জানি, I ইকুয়াল টু হচ্ছে ম্যাথমেটিক্যালি আমি জানি এম আই আর আই এর সামেশন অফ এম আই আর আই এর স্কোয়ার। এবার তার মানে হচ্ছে একটু আরেকবার একটু ডিভিশন দিয়ে দিই তোমাকে এখানে। ধরো এটা একটা ঘূর্ণায়মান অক্ষ, এটা একটা বিস্তৃত বস্তু, এটা হচ্ছে অনেকগুলো বস্তুকণা M1 M2 M3, হ্যাঁ, আর M4 আর লিখছে না, অনেকগুলো আছে এরকম ভাবে।
ঠিক আছে, এই হচ্ছে তাদের মধ্যে দূরত্ব R1 R2 R3। এবার এবার দেখো M1 R1 এর স্কোয়ার, M2 R2 স্কোয়ার, M3 R3 স্কোয়ার, এগুলো সব প্রত্যেকটা বিন্দু ভরে সমষ্টি, মানে বিন্দু ভরের ক্ষেত্রে M1 R1 স্কোয়ার এগুলো প্রত্যেকগুলো যোগ হয়ে কি হয়, জড়তা ভ্রমক আয় হয়। এবার এই ক্ষেত্রে লোকটার মাথা মাথার জায়গায় আছে, পেট পেটের জায়গায় আছে, পা গুলো পায়ের জায়গায় আছে, হাতের এই পাটটা এই একই জায়গায় আছে, কিন্তু ডাম্বেলের যে ভরগুলো, এই দুটো সাপোজ আমি মনে মনে ভাবো এখানে M1 আছে, এটা M2 ভর আছে, বিন্দু ভরই ভাবো, সেই দুটো ইনিশিয়ালি এদের মধ্যে যে দূরত্ব ছিল অক্ষ থেকে, পরে কি তাদের মধ্যে দূরত্ব একই আছে না চেঞ্জ হয়েছে? ভালো করে দেখো তো আমি এখানে ইনিশিয়ালি M1 যে বস্তু কণা ছিল তার দূরত্ব ছিল তোমার গুণন অক্ষ থেকে এতটা, এখন কতটা আছে, কমে গেছে না কমেনি? কমে গেছে। তাহলে আমি জড়তা ভ্রমণের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখছি, যদি এটা কমে যায় তাহলে আই এর ভ্যালু আলটিমেটলি কমবে না কমবে না? কমে যাবে। তার মানে সেকেন্ড কেসে কি হয়েছে, জড়তা ভ্রমণের মান কমে গেছে। তাহলে I1 ওমেগা 1 ইকুয়াল টু হচ্ছে I2 ওমেগা 2। এবার I1/I2 সমান আমি লিখতে পারি ওমেগা 2/ওমেগা 1। এবার আমি দেখলাম যে I2 ভ্যালু কম I1 এর থেকে, তাহলে I1 এর থেকে যদি I2 ভ্যালু কম হয় তাহলে যেহেতু I1 লেস দেন I2, তাহলে I1/I2 ইজ লেস দেন 1 হবে। তাহলে এখান থেকে বলতে পারি যে ওমেগা 2/ওমেগা 1 ইজ লেস দেন 1। তার মানে কি বলতে পারি, ওমেগা 2 লেস দেন ওমেগা 1। তার মানে কি, চলো এখানে একটু গোলমাল হয়েছে, এটা আমি লিখেছি, এটা গোলমাল করেছি যে আমি বললাম দ্বিতীয় ক্ষেত্রে আই ওমেগা মানে আই আই কমে গেছে, যতক্ষণ কমে গেছে, কিন্তু এখানে উল্টো লিখে দিয়েছি, তার জন্য ব্যাপারটা গোলমাল হয়ে গেছে। ঠিক আছে, এটা কাটছি। তাহলে যেহেতু দেখলাম যে দ্বিতীয় ক্ষেত্রে I2 কমে গেছে I1 থেকে, তাই আমি লিখতে পারি যে I1/I2 ইজ গ্রেটার দেন 1। তাহলে এখান থেকে আমি বলতে পারি এই ইকুয়েশন থেকে যে ওমেগা 2, therefore ওমেগা 2/ওমেগা 1 ইজ গ্রেটার দেন 1। তার মানে হচ্ছে ওমেগা 2 ইজ গ্রেটার দেন ওমেগা 1। তার মানে কি হলো, যে দ্বিতীয় ক্ষেত্রে যে কৌণিক বেগ সেটা ইনিশিয়ালের থেকে বা প্রাথমিকে যেটা ছিল তার থেকে বেড়ে যায়। তো সেটাই আমি বলতে চাইছি। এটা বাড়িতে যে বাড়িতেও তোমার প্র্যাকটিক্যালি দেখতে পারো। ধরো সাপোজ তুমি আহ, আহ, গোড়ালি দিয়ে তুমি ধরো সাপোজ নিজে 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 ঘোরার চেষ্টা করছো হাত ছাড় করে, এবার ঘুরতে ঘুরতে তুমি এই অবস্থায় তুমি যে হাত থেকে সংকুচিত করে দাও, নিজের শরীর দিকে করে দাও, তখন দেখবে যে ঘূর্ণনের স্পিড বেড়ে যায়। এটাই সেই ব্যালে ডান্সের ক্ষেত্রেও একই প্রযোজ্য, একইভাবে প্রযোজ্য ব্যাপার। তারপরে আর একটা জিনিস ভাবতে পারো যে অলিম্পিকে যে খেলাটা হয় ওটাকে ডাইভিং বা ডাইভিং ডাইভিং ভল্ট না কিছু একটা বলে। ধরো সাপোজ এটা একটা সুইমিং পুল আছে এখানে, এখান থেকে একটা কোনো একটা বেঞ্চ আছে, সেই বেঞ্চ থেকে একজন লাফাবে, তাহলে প্রথমে এখানে ফোর্স দিয়ে অনেক দুলতে 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 তখন এটা করে উপরে এসে পড়ে জলের মধ্যে ডিগবাজি দিয়ে। তাহলে যখন ও প্রথমে এখান থেকে ফোর্স নিয়ে উপরে উঠাচ্ছে উঠে, তখন কিন্তু ইনিশিয়ালি দেখবো স্ট্রেট হয়ে থাকে প্রায়। আবার যখন খুব উম, যখন দেখবো জলে ঝাঁপ দেওয়ার আগে তখন নিজেকে সংকুচিত করে নেয়, ছোট করে নেয়। তারপরে দেখবো মানে অনেকগুলো বেশি পাক খায়, বেশি পাক খায়। কেন হয়? তাহলে ইনিশিয়ালি যখন ও স্ট্রেট ছিল তখন ওর ক্ষেত্রে জড়তা ভ্রমক যা ছিল, যখন ছোট হয়ে যাচ্ছে তখন জড়তা ভ্রমক কমে যাচ্ছে। তার জন্য তার কি হয়, আবর্তন বেগ বা কৌণিক বেগ বেড়ে বেড়ে যাচ্ছে, তার জন্য বেশি সংখ্যক পাক খাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আমরা করবো কোনো নিরেট চোঙ, দেখতে পাচ্ছ যে এটা একটা নিরেট চোঙ, ঠিক আছে? এই চোঙের গায়ে কি আছে, সুতো জড়ানো আছে, দিয়ে এক প্রান্ত দিয়ে একটা ভারী বস্তু ভরের বস্তু ঝোলানো আছে। তাহলে সেই ঝোলানো ভরের গতি সম্পর্কে কিছু ক্যালকুলেশন আমরা করব, থিওরিটিক্যালি করব। পরবর্তী ক্ষেত্রে এই থিওরি গুলো বা এই যেভাবে করছি সেটা বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে কাজে লাগতে পারে বা কাজে লাগবে। তার জন্য এই থিওরিটা সলভ করা, এটা কিছু কিছু ইনফরমেশন বলা আছে, সেই ইনফরমেশন গুলো আমরা জানার চেষ্টা করছি। যে চোঙটা আছে, এই যে চোঙটা, সেই চোঙটার ভর হচ্ছে M, ঠিক আছে? ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ বলা আছে R, ঠিক আছে? যে অক্ষের সাপেক্ষে ঘুরছে সেই অক্ষটা হচ্ছে ধরে নিয়েছি এক্স, এক্স ড্যাশ, ওকে? এবার চোঙের গায়ে যে সুতো জড়িয়ে যে ভরটা ঝুলানো আছে সেই ভরটার
তোমার ভর হচ্ছে এম। হুম, তাহলে এম ভরের বস্তুর উপর দেখছি দুটো বল কাজ করছে, নিচের দিকে ওজন বল এম জি, উপর দিকে টান বল টি, টেনশন ফোর্স। তাহলে ফার্স্ট যেটা আমরা বিবেচনা করবো সেটা হচ্ছে 1 নম্বর, যেটা বিবেচনা করবো যে স্মল এম, যেটা ছোট ভর আছে, স্মল এম ভরের বস্তুর ত্বরণ বার করবো। এই যে তোমার কত ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে সেটা আলোচনা করার চেষ্টা করবো। ধরে নিচ্ছি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, তাহলে সেই ত্বরণের ভ্যালু কত হবে সেটা দেখার চেষ্টা করবো। তাহলে যেহেতু এম ভরের বস্তুর উপর দুটো বল কাজ করছে, একটা হচ্ছে উপর দিকে টান বল, নিচের দিকে এম জি, তা সত্ত্বেও ধরে নিয়েছি বস্তুটা নিচের দিকে এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, তাহলে ওর উপর নেট ফোর্স এম জি মাইনাস টি ইকুয়াল টু এই বস্তুর ভর ইন্টু এই বস্তুর ত্বরণ এম। এটা আমরা দিয়ে দিলাম 1 নম্বর ইকুয়েশন। এবার এই ঘূর্ণন অক্ষ যেটা আছে এক্স এক্স ড্যাশ, এই যে দেখতে পাচ্ছি এক্স এক্স ড্যাশ, এর সাপেক্ষে বস্তুটা ঘুরছে। তাহলে বস্তুটা ঘুরছে, এই বস্তু বলতে চোঙটা ঘুরছে, এই চোঙের এখানে এক্ষেত্রে হচ্ছে ঘূর্ণন গতি হচ্ছে, কিন্তু এই বস্তুটা কি হচ্ছে রৈখিক গতি হচ্ছে। তাহলে এই বস্তুটার ওজনের জন্য এটার উপর একটা টান বল কাজ করছে, তাহলে সেই টান বলের দরুন এটা ঘুরছে। তাহলে ভালো করে তুমি এই সারফেসটাকে যদি আমি উলম্ব ভাবে দেখি, তাহলে ব্যাপারটা দেখতে এরকম হবে। এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে ব্যাসার্ধ আর। এবার সুতোটা ওর গায়ে স্পর্শকীয় ভাবে জড়ানো আছে, তাহলে সুতোটার টান কত টি, তাহলে এর উপর টর্ক কত করবে কাজ করবে, টাউ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর, টি আর। আবার এটাও জানি যে টাউ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু আলফা, জড়তা ভ্রমক আই ইন্টু হচ্ছে আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে সেটাই লিখি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, 2 নম্বর পয়েন্ট না সরি, তাহলে আমি লিখতে পারি যে টাউ ইকুয়াল টু আই আলফা ইকুয়াল টু টি ইন্টু আর হলো। তবে আলফা সমান এ বাই আর জানি আমরা, বা আই ইন্টু লিনিয়ার ত্বরণ বাই আর ইকুয়াল টু হচ্ছে টি ইন্টু আর। দেয়ারফর এখান থেকে বলতে পারি টি ইকুয়াল টু আই এ বাই আর স্কোয়ার। এই হলো এই ব্যাপারটা, এই যে টেনশন ফোর্সের যেটা এক্সপ্রেশন পেলাম সেটা 1 নম্বর ইকুয়েশন যদি বসাই, তাহলে কি হবে এম জি মাইনাস আই এ বাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এম এ। দেয়ারফর এম ই ইকুয়াল টু হচ্ছে এম জি মাইনাস আই এ বাই আর স্কোয়ার। এবার এটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে কি হবে এম এ প্লাস আই এ বাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এম জি। এখান থেকে যদি এ কমন নিই, এম ইন্টু এম প্লাস আই বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম জি। দেয়ারফর এ ইকুয়াল টু হচ্ছে তোমার এম জি বাই এম প্লাস আই বাই আর স্কোয়ার। এবার উপরের নিচে যদি এম দিয়ে ভাগ করি, তাহলে ই ইকুয়াল টু জি বাই 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার। এতটুকু ক্লিয়ার? এবার যেটা আমরা জানি যে চোঙের, সেটা জানতে হবে চোঙের ক্ষেত্রে জড়তা ভ্রমক, যদি চোঙটার অক্ষ যদি এরকম ভাবে তার ভর কেন্দ্র দিয়ে যায়, তো সেই ক্ষেত্রে জড়তা ভ্রমক আই ইকুয়াল টু হচ্ছে হাফ, চোঙের ভর হচ্ছে যদি এম হয় এবং চোঙের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে হাফ এম আর স্কোয়ার হবে। তাহলে এখানে যদি আমি হাফ এম আর স্কোয়ার বসাই, তো ই ইকুয়াল টু জি বাই 1 প্লাস হাফ এম আর স্কোয়ার বাই স্মল এম আর স্কোয়ার। আর স্কোয়ার স্কোয়ার কাটলো, তাহলে হলো কি, তাহলে যেটা হলো সেটা হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে জি বাই 1 প্লাস এম বাই টু স্মল এম। তাহলে এটাই হয়ে গেল কি, এটা হচ্ছে তোমার ছোট্ট যে বস্তুটা আছে এই এম ভরের বস্তুর ত্বরণের রাশি বলা হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে জি এর নিচে যে টার্মটা আছে 1 প্লাস
তোমার জি এর নিচে যে এই যে ওয়ান প্লাস সামথিং ফার্স্ট টার্ম আছে তার নিশ্চয়ই একের থেকে বেশি, তার মানে জি এর ভ্যালু, মানে এই পুরো এক্সপ্রেশনের ভ্যালু হচ্ছে একের থেকে কম, তার মানে হচ্ছে এ লেস দেন জি। এবার দেখবো 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে চোঙের কৌণিক ত্বরণ। চোঙের আলফা বার করবো, কৌণিক ত্বরণ কত হচ্ছে সেটা বের করবো। কিছুই না, আলফা সমান আমরা দেখেছি, আলফা সমান কি রৈখিক ত্বরণ বাই রেডিয়াস। তাহলে আলফা সমান এর ভ্যালু এখান থেকে বসিয়ে দেবো, এই যে এখান থেকে। তাহলে জি বাই 1 প্লাস M/2M ডিভাইডেড বাই আর যদি করা হয় তাহলে এখানে এটা এ হবে, না না জি হবে। আলটিমেটলি আলফা সমান লিখতে পারি জি বাই আর ডিভাইড বাই 1 প্লাস M/2M। এইটা হয়ে গেল। এবার এটাই, আর কিছু নাই। এটাই হয়ে গেল চোঙের কৌণিক ত্বরণ রাশিমালা। এবার আমরা বার করবো 3 নম্বর পয়েন্ট, সুতোর টান। সুতোর টান কি বার করতে হবে? তাহলে আমরা প্রথম ইকুয়েশন থেকে দেখেছিলাম যে এই যে 1 নম্বর ইকুয়েশন, এই এম জি মাইনাস টি ইকুয়াল টু এম, এটা লিখি এম জি মাইনাস টি ইকুয়াল টু এম, দেয়ার ফোর টি ইকুয়াল টু হচ্ছে এম জি মাইনাস এম এর ভ্যালু বসিয়ে দিই, এর ভ্যালু বসিয়ে দিই আমরা জি, তাহলে ইকুয়াল টু হচ্ছে এম জি মাইনাস এম এর ভ্যালু হচ্ছে জি বাই 1 প্লাস M বাই 2 এম, তাই তো? অন্য টার্মও বসাতে পারো, এই টার্মটা বসাতে পারো, আমি অন্য টার্ম বসাচ্ছি। ইকুয়াল টু হচ্ছে যদি তোমার এখান থেকে ক্যালকুলেশন করা হয় তাহলে কি হবে দেখা যাক। হুম, তোমার এম জি মাইনাস এম জি কমন নিয়ে নিই, এম জি ইন্টু 1 - 1 + M/2 তাহলে এটা কি হিসাব করা হয়, তাহলে 1 + M/2 -1/1 + M/2 যেটা কাটলো এতে কি হবে, দেখা যাক কি হয়, কি হয়েছে। আচ্ছা, ব্যাপারটা যেটা হলো সেটা এখান থেকে বলি। একগুলো হয়েছিল আমাদের, একগুলো হয়েছিল, তারপরে যেটা হলো এমজির সাথে এই টার্মটা যদি গুণ করি তাহলে M2 × M/2M, এই এম কাটলো, বাই এটা আছে এখানে লিখলাম। তাহলে এটা কাটার পর যেটা হলো এমজি হলো MG/2 ডিভাইড বাই এটাকে যদি যোগ করা হয় M+2M/2M হলো। তারপরে এটা কি করলাম, উল্টে দিলাম এটাকে গুণ করে, তাহলে এটা 2 কাটলো। আলটিমেটলি কি হলো এম স্মল এম ক্যাপিটাল এম জি ক্যাপিটাল এম স্মল এম জি ডিভাইড বাই স্মল এম প্লাস 2M। এবার বোথ উপর নিচে ক্যাপিটাল এম কে ভাগ করা হয়, তাহলে এম জি উপরে থাকবে, নিচে এটা ভাগ করে 1 হবে, 2M বাই ক্যাপিটাল এম হবে। এটাই হলো নির্ণেয় সুতোর টানের রাশিমালা। ওকে। আচ্ছা, এবারে যেটা আমরা করবো সেটা হচ্ছে নততল বরাবর কোনো বস্তু না পিছলে গড়িয়ে পড়া। এই ব্যাপারটা পিছলে পড়া ব্যাপারটা কি, আর গড়িয়ে পড়া ব্যাপারটাই বা কি? ধরো সাপোজ এটা একটা নততল, ওকে, যার নতিকোণ হচ্ছে থিটা। এবার সাপোজ আমি একটা এখানে গোলক রেখেছি বা বল রেখেছি। এবার যদি ভালো করে বুঝবে, যদি ঘর্ষণ না থাকতো এই নততলটা স্মুথ হতো, তাহলে বস্তুটা কিভাবে পড়তো, বস্তুটা বস্তুটা এভাবে লিনিয়ারলি পিছলে পিছলে পড়তো, এরকম ভাবে, এরকম ভাবে পিছলে পিছলে পড়তো। কিন্তু যদি ঘর্ষণ থাকে, যদি ঘর্ষণ থাকে তবেই, তাছাড়া কিন্তু হবে না। ঘর্ষণের জন্য কি করবে, ঘর্ষণ এই রৈখিক গতিটাকে বাধা দেবে এইদিকে। এবার তার জন্য কিন্তু
প্র্যাকটিক্যালি যদি লক্ষ্য করো, একটা বলকে নততল বরাবর যদি ছেড়ে দাও, বলটা কিন্তু এভাবে পিছলে পড়ে না, বলটা কিন্তু রোল করতে 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 পড়ে যায়, এরকম করতে করতে রোল করতে করতে পড়ে যায়। যেটা আমরা তোমার নিউটনের গতিসূত্র যে যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারে পড়েছিলাম, যে কোনো বস্তু কোনো নততল ভাবে পড়ছে, সেই পড়া কিন্তু পিছলে পড়া ছিল, স্লাইড করছিল, এটা কিন্তু রোলিং, এটা কিন্তু রোল করতে করতে পড়ছে, এটা কিন্তু মাথায় যেন থাকে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ধরে নিচ্ছি, ধরো সাপোজ আমরা আমাদের ক্ষেত্রে দুটো জিনিস ধরবো, একটা গোলক ধরবো, একটা চোঙ ধরবো। তা চোঙের ক্ষেত্রে ছবি আঁকা কঠিন কিছুই না, ধরো সাপোজ এটা একটা নততলটাকে থ্রি ডি আকারে লিখতে হবে, এটা একটা নততল, ঠিক আছে, এটা হচ্ছে নতিকোণ থিটা। সাপোজ এটা একটা চোঙ, যখন পড়ছে তখন এরকম এই অক্ষের সাপেক্ষে রোল করতে করতে পড়ছে, এরকম ভাবে রোল করছে। অথবা একটা গোলক আছে, গোলকটা তখন কিভাবে পড়ছে, এভাবে রোল করতে করতে ঘুরতে 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 নিচের দিকে নামছে বলে। তো সেই ক্ষেত্রে আমরা নর্মালি যেটা করেছিলাম আগে, সেই জিনিসটা কিন্তু এখানে খাটবে না। তার কারণ কি, তার কারণ এক্ষেত্রে বস্তুটা কিন্তু স্লাইড করছে না, বস্তুটা কিন্তু রোল করছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স আছে বা ঘর্ষণ বল আছে। ঠিক আছে, তো যাও, এক্ষেত্রে সবসময় যে যে কোনো বস্তুই যে তোমার রোল করবে তার কোনো মানে নাই। যদি একটা ব্লক রাখা হয় সেটা রোল নাও করতে পারে, তাই না? যাও, তাহলে আমাদের এই ক্ষেত্রে দুটো বস্তু, একটা হচ্ছে গোলক আর একটা হচ্ছে চোঙ, দুটো বস্তু একটা নততল বরাবর গড়িয়ে পড়ছে, তার ক্ষেত্রে বিভিন্ন তার রৈখিক ত্বরণের রাশিমালা আমরা বার করার চেষ্টা করব। ওকে, তো দেখি, ধরো সাপোজ এম ভরের একটা বস্তু, এম ভরের গোলক হতে পারে, গোলকটা আমি আগে দেখাচ্ছি ওদেরকে, এটার ভর এম, এটার ব্যাসার্ধ আর, আবার আর একটা চোঙ নিয়েছি, সেই চোঙটার এটারও ভর এর আর, সরি ভর এম, এবং ব্যাসার্ধ কত আর, দুটোই সেম রেখে। আর যে নততল আছে তার নতিকোণ কত, নততলের নতিকোণ হচ্ছে, নততলের নতিকোণ থিটা। ঠিক আছে, এবার যদি গোলকের কথা আলোচনা করি তাহলে আঁকতে সুবিধা, গোলকটাই আঁকছি। গোলকটা কিভাবে করছে, এভাবে রোল করতে 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 ঘুরি ঘুরতে 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 করছে। তাহলে যে কোনো একটা মুভমেন্টে যেটা জেনেছি আমরা আগে আলোচনা করি, সেটা হচ্ছে নিচের দিকে ক্যাপিটাল এম কাজ করবে, তারপরে উপর দিকে লম্ব দিক দিয়ে বল এন কাজ করবে, এদিকটা হচ্ছে এম জি কস থিটা বল কাজ করবে, এই দিকে হচ্ছে এম, সরি ক্যাপিটাল এম জি সাইন থিটা বল কাজ করবে, আর এই দিকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। সেই ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু রোলিং ফ্রিকশন, আবর্ত ঘর্ষণ বল, সেটা কিন্তু স্লাইডিং ফ্রিকশন না, এটা রোলিং ফ্রিকশন, এটা কিন্তু মাথায় যেন থাকে। ওকে, তো যাও, যে কোনো মুহূর্তের ক্ষেত্রে যখন এটা এই দিকে এক ত্বরণ নিয়ে নামবে, ধরো তারপরে এদিকে এ ত্বরণ নিয়ে নামছে, রৈখিক ত্বরণ নিয়ে যদি নামে, তাহলে আমরা লিখতে পারি যে এম ডি সাইন থিটা মাইনাস ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু এম ইন্টু রৈখিক ত্বরণ এ। ওকে, এটা তো আমরা নর্মালি আগে নিউটনের গতিসূত্র থেকে জেনে গেছি। এবার এবার ভালো করে বুঝতে হবে, যেহেতু ওই বস্তুটা ঘুরছে, তাহলে নিশ্চয়ই টর্ক কাজ করছে। টর্কটা কার জন্য কাজ করছে, এটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা। টর্কটা শুধুমাত্র এই ফোর্সটা আছে, ফ্রিকশনাল ফোর্স আছে বলেই টর্ক কাজ করছে। তাহলে এটাকে যদি আলাদা করে একটু সাইড করে আমি এই গোলকটাকে আঁকি, গোলকটার এই বরাবর স্পর্শক বরাবর ঘর্ষণ বল কাজ করছে, তার জন্য গোলকের মধ্যে কি হচ্ছে, ঘূর্ণন গতির সৃষ্টি হচ্ছে। গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে টর্ক ইকুয়াল টু কি হবে, এফ ইন্টু আর। দেয়ারফর টাউ ইকুয়াল টু হচ্ছে, আমরা নর্মালি যেটা জানি, আই আলফা ইকুয়াল টু হচ্ছে ফ্রিকশনাল ফোর্স ইন্টু রেডিয়াস। দেয়ারফর এফ ইকুয়াল টু কি হবে, আই আলফা বাই আর। আবার আলফা সমান কি, আলফা সমান হচ্ছে কি হবে, এ বাই আর, লিনিয়ার অ্যাক্সিলারেশন বাই রেডিয়াস। সেটা এখানে যদি পুট করি তাহলে কি হবে, আই ইন্টু এ বাই আর স্কোয়ার। হলো, তাহলে এই ব্যাপারটা যদি এক নম্বরে পুট করি তাহলে নতুন ভাবে কি লিখতে পারি, এফ এর জায়গায় কেবলমাত্র এটা চেঞ্জ হবে। দেয়ারফর এম জি সাইন থিটা মাইনাস আই এ বাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু এ। এবার এবার যেটা করব সেটা হচ্ছে, আমাদের কি চাই, আমাদের এ চাই।
ত্বরণ চাই, রৈখিক ত্বরণ চাই, তাই তো? আচ্ছা, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে এম জি সাইন থিটা বাই এম মাইনাস আই এ বাই আর স্কোয়ার বাই এম, এরকম একটা ব্যাপার হবে। তাহলে এম কাটবে, কাটলো, তাহলে আলটিমেটলি ব্যাপারটা যেটা হবে পরেতে এক মিনিট দাও ক্যালকুলেশন করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা এ আছে, তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, এ প্লাস আই এ স্কোয়ার দিলাম অনেক জায়গায়, তখন ওটাকে নিচে দিতে সম্মান হয়ে যাবে, স্কোয়ার দিলাম বুঝতে পারবো। আচ্ছা, আই এ বাই এম ক্যাপিটাল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জি সাইন থিটা, এই কমন নিলে ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার ইকুয়াল টু জি সাইন থিটা। এটা অ্যাজ ইট ইজ যেরকম সেরকম যদি রাখা হয় তাহলে এ ইকুয়াল টু হবে জি সাইন থিটা বাই ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার। এটা হয়ে গেল জেনারেল ইকুয়েশন। এবার যদি গোলকের ক্ষেত্রে দেখে নিই, তাহলে ফর গোলক, গোলকের ক্ষেত্রে কি হবে, আই সমান কত হয়, 2/5 এম আর স্কোয়ার হয়, 2/5 এম আর স্কোয়ার। তাহলে তার জন্য এ ইকুয়াল টু কি হবে, জি সাইন থিটা বাই ওয়ান প্লাস আই, আই এর জায়গায় হচ্ছে 2/5 এম আর স্কোয়ার বাই এম আর স্কোয়ার, তাহলে পুরোটা কেটে যাবে, তাহলে 1 প্লাস 2/5 তাহলে কত হবে, 7/5, তার মানে হচ্ছে 7/5, এই ইকুয়াল টু হচ্ছে জি সাইন থিটা বাই 7/5। তাহলে আলটিমেটলি এই সমান কত হবে, উল্টে গেলে 5/7 জি সাইন থিটা। এটা গোলকের জন্য হলো। তারপরে তুমি চোঙের জন্য করতে পারো, তাহলে ফর চোঙ বা সিলিন্ডার, চোঙের জন্য আই সমান কত হয় তোমার এম আর স্কোয়ার হয়, মানে যদি নিরেট চোঙ হয় তাহলে হাফ এম আর স্কোয়ার হবে, হাফা চোঙ হলে এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার। তাহলে তখন আবার এখান থেকে আবার আমাদের ক্যালকুলেশন করতে হবে, এ সমান হচ্ছে জি সাইন থিটা বাই ওয়ান প্লাস হাফ এম আর স্কোয়ার বাই এম আর স্কোয়ার, তো ওটা কেটে গেলে ওয়ান প্লাস হাফ মানে 3/2, তাহলে আলটিমেটলি সমান কত হবে 2/3 জি সাইন থিটা। এভাবে আমরা এ ক্যালকুলেট করতে পারবো। ডাইরেক্ট এখান থেকে ওরকম ভাবে করা যাবে না, মানে এফ এর সাথে রেডিয়াস, তোমার রেডিয়াস না ওই মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তা প্রবণতার কথাটা একটু আমাদের ভাবতে হবে, কারণ কিন্তু স্লাইড করলে পারবো কিন্তু রোল করলে পারবো না, রোলের ক্ষেত্রে আমাদের এই নিয়মগুলো জানতে হবে। আশা করছি বুঝতে পারা গেল। এখানে নিউমেরিক্যাল প্রবলেম ছাড়া থিওরি এই চ্যাপ্টারে কিন্তু দৃঢ় বস্তুর গুণমান বা রোটেশন অফ এ রিজিড বডি কিন্তু শেষ। ওকে, আমরা অন্য কোনো ফিল্ডে তোমার নিউমেরিক্যাল প্রবলেম আলোচনা করার চেষ্টা করবো। আজকের জন্য এখানেই শেষ।